তো হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি একটি সাসপেন্স থ্রিলার মুভির এক্সপ্লেনেশন করতে চলেছি। তামিল ভাষায় মুক্তি পাওয়া এই মুভির প্রেক্ষাপট চমকে দেবার মতো। কাহিনীর শেষ পর্যায়ে এক এমন মাথা ঘোরানো টুইস্ট বর্তমান, যা শেষ মুহূর্তে এসে সমস্ত মুভির কাহিনী চেঞ্জ করে দেয়। পূর্বপুরুষের বাড়িতে নতুন বইয়ের সাথে ঘটে চলেছিল কিছু রহস্যজনক ঘটনা, যেটা শেষ অবধি তার প্রাণ নিয়ে ছাড়ে। আমি আশা করছি এইটুকু ইন্ট্রোই যথেষ্ট। তাহলে চলো দেরি না করে মুভির কাহিনীতে চলে যাওয়া যাক। কাহিনীর শুরুতেই আমাদের একটি পুরনো বাড়ি দেখানো হয়। মধ্যরাতে এক ব্যক্তি সেই বাড়িতেই ঢোকে। বাড়িতে আসা মাত্রই সেই ব্যক্তি কিছু প্যারানর্মাল অ্যাক্টিভিটি এবং ভয়ঙ্কর আওয়াজের সম্মুখীন হয়, আর তখনই সেই ব্যক্তি অজ্ঞান হয়ে নিচে পড়ে যায়। হয়তো সেই ব্যক্তির সেখানে মৃত্যু হয়। এবার কাহিনীর অন্য প্লটে প্রকাশ এবং দিয়া নামক এক সদ্য বিবাহিত কাপলকে দেখানো হয়, যারা বিয়ের পর নতুন জীবন শুরু করার জন্য সেই বাড়িতে শিফট হয়। পরিবার, আত্মীয় স্বজন এবং বন্ধুবান্ধবরা সুন্দর অনুষ্ঠান আয়োজনের মাধ্যমে তাদের গৃহপ্রবেশের দিনটিকে উজ্জ্বল করে তোলে। প্রকাশের মা দিয়ার কাছে এসে বলে যে, তোমার সাথে আমার ছেলের বিয়েতে আমি ভীষণ খুশি হয়েছি। প্রকাশের পুরো জীবন এবার তোমার হাতেই আমি দিলাম, তুমি ওর খেয়াল রেখো। কিছুদিন যাবৎ প্রকাশ মানসিক ডিপ্রেশনে ভুগছে। প্রকাশকে সাধারণ জীবনে ফিরিয়ে আনা এবার তোমার কাজ। প্রকাশের মা দিয়াকে সমস্ত কিছু বুঝিয়ে দিয়ে সেখান থেকে চলে যান। এবার সেই রাতেই প্রকাশ তার ল্যাপটপে কাজ করাকালীন দিয়া তার কাছে এসে জিজ্ঞাসা করে, এখনই কি তোমার কাজ শেষ হয়নি? আসলে দিয়া এবং প্রকাশের লাভ ম্যারেজ হয়েছিল। যাই হোক, প্রকাশ দিয়াকে বলে যে, আমার কাজ শেষ হতে আরও কিছুক্ষণ সময় লেগে যাবে, তাই তুমি আজ গিয়ে শুয়ে পড়ো। কিছুক্ষণ পর আমিও চলে আসছি। কিছু সময় পরে প্রকাশের কাজ শেষ হয় এবং সে রুমের দিকে যেতে শুরু করলে তার পায়ের নিচের অংশ রক্তে ভিজে যায়। আর এই দৃশ্য দেখে প্রকাশ চরম আতঙ্কিত হয়ে যায়। তৎক্ষণাৎ প্রকাশের বাড়ির লাইট অন অফ হতে শুরু করে। প্রকাশ দ্বিতীয়বার তার পা চেক করলে সে দেখে যে সেখানে রক্তের কোনো চিহ্নই নেই, এমনকি সমস্ত মেঝে পরিষ্কার। এই সমস্ত কিছু ভাবতে ভাবতে প্রকাশ তার নিজের রুমে আসে, যেখানে দিয়া প্রকাশের জন্য অপেক্ষা করছিল। প্রকাশকে দেখা মাত্রই দিয়া তার সাথে রোম্যান্স করতে শুরু করে, কিন্তু প্রকাশ কিছুক্ষণ আগে ঘটে যাওয়া ঘটনার জন্য পাজল ছিল, তাই সে দিয়ার সাথে এই মুহূর্তে অন্তরঙ্গতায় ইচ্ছুক ছিল না। প্রকাশ দিয়াকে বলে যে, আজ তুমি শুয়ে পড়ো। দিয়াও প্রকাশের কথা মতো শুয়ে পড়ে, কিন্তু প্রকাশ সারা রাত ঘুমাতে পারে না। পূর্বের ঘটনা তার মনের মধ্যে ঘুরতে শুরু করে। সেই সাথে কিছু ভয়ঙ্কর আওয়াজ এবার তার কানে আসতে শুরু করে। এমন একটানা অস্বস্তিকর আওয়াজ, যা কোনো সাধারণ মানুষের পক্ষে সহ্য করা অসম্ভব। প্রকাশের ক্ষেত্রেও তাই হয়। এবার কিছু সময় পর প্রকাশ তার রুমের মধ্যে একটা ভয়ঙ্কর আত্মাকে দেখতে পায়। প্রকাশের এই অস্বস্তিতে দিয়াও ঠিকমতো ঘুমাতে পারে না। প্রকাশ দিয়াকে কোনো মতে বুঝিয়ে তাকে ঘুম পাড়িয়ে দেয়। রাত কোনোভাবে কেটে যায়। পরের দিন প্রকাশ তার অফিসে গেলে তার এমডি তাকে খুব অপমান করতে শুরু করে, কারণ প্রকাশ সেই ডিপ্রেশনের জন্য তার কাজেও মন দিতে পারছিল না। এমনি প্রকাশকে বলে যে, আমার মেয়ে যদি তোমাকে ভালোবেসে বিয়ে না করতো, তোমাকে আমি অফিস থেকে ছুঁড়ে ফেলতাম। তবে আমার মেয়েকে বিয়ে করেছো বলে এটা ভেবো না যে আমি আমার কোম্পানির সমস্ত দায়িত্ব তোমাকে দিয়ে দিয়েছি। প্রকাশকে অপমান করে তার হেড তাকে অফিস থেকে চলে যেতে বলে। অফিস থেকে বাড়ি ফিরে প্রকাশ তার ফ্রাস্ট্রেশন বের করতে শুরু করে। সে কোনোভাবেই নিজের মন বসাতে পারছিল না। দিনের পর দিন এবার প্রকাশের সাথে ঘটে যাওয়া অদ্ভুত ঘটনাগুলোও বাড়তে থাকে। বেশিরভাগ রাতেই প্রকাশ ঘুম থেকে আচমকা উঠে পড়তে শুরু করে এবং দিয়াকেও ঘুম থেকে তুলে দেয়। পরক্ষণেই দিয়াকে বলে যে, তুমি শুয়ে পড়ো। বিষয়টিতে এবার দিয়াও বিরক্ত হতে শুরু করে। এবার সকাল হতেই বাড়ির পর্দায় প্রকাশের গলায় ফাঁস লেগে যায়। প্রকাশ ভীষণভাবে সেই পর্দার প্যাচগুলো তার গলা থেকে সরানোর চেষ্টা করে, কিন্তু সে পেরে ওঠে না। প্রকাশের চিৎকারে সেখানে দিয়া চলে আসে। সে এসে দেখে সব কিছুই নর্মাল। দিনের পর দিন প্রকাশের এই সমস্ত অদ্ভুত ঘটনায় দিয়া খুব বিরক্ত হয়ে ওঠে। দিয়া প্রকাশকে বলে যে, আমার মনে হয় তোমার ডাক্তার দেখানো উচিত। যে কথায় প্রকাশ ভীষণ রেগে যায় এবং দিয়াকে বলে, এটা আমার কোনো মানসিক সমস্যা নয়, একটু সময় দিলেই কিছু দিনের মধ্যেই এটা ঠিক হয়ে যাবে। তাদের দুজনাকার তিক্তকর ঘটনার জন্য দিয়া প্রকাশকে বলে যে, যতদিন না তুমি ঠিক হচ্ছ আমি তোমার কাছে আর ফিরবো না। এই বলে প্রকাশকে ছেড়ে দিয়া তার বাবার বাড়ি চলে যায়। দিয়া চলে যাওয়ার পরে প্রকাশ এবার পুরো বাড়িতে একা হয়ে যায় এবং সমস্ত ঘটনার বিষয়ে চিন্তা করতে শুরু করে।
ফাঁকা বাড়িতে এবার সেই আত্মাও তাকে শান্তি দেয় না। সে খুঁজে পায় না আসলে তার দেখা সেই আত্মা কার, আর কেনই বা সেই আত্মা তাকে মারতে চাইছে। প্রকাশ তার ল্যাপটপ নিয়ে এই বিষয়ে রিসার্চ করতে শুরু করে, আর সেই সার্চ করাকালীন রবার্ট নামক এক ব্যক্তির ইন্টারভিউ প্রকাশের চোখে পড়ে। রবার্ট প্যারানর্মাল বিষয় নিয়ে রিসার্চ করত, কিন্তু সে ভূত প্রেতে বিশ্বাসী ছিল না। রবার্টের মতে দুনিয়াতে পজিটিভ এনার্জি যেমন আছে, শুধুমাত্র তেমনই নেগেটিভ এনার্জি বর্তমান, সবটাই এনার্জির খেলা। এই নেগেটিভ এনার্জি থেকে বাঁচার নানান উপায় আছে। রবার্টের ইন্টারভিউ থেকে প্রকাশ দেরি না করে তার সাথে দেখা করতে চলে যায়। রবার্টের সাথে দেখা করে সে তার সাথে ঘটে চলা সমস্ত প্যারানর্মাল বিষয়গুলি আলোচনা করতে শুরু করে। প্রকাশ বলে যে স্যার, কিছুদিন যাবৎ আমার বাড়িতে থাকা একটি আত্মা আমাকে মারতে চাইছে। বাড়িতে আমি এমন এমন আওয়াজ শুনতে পাই যেটা কেউ শুনতে পায় না, আর সেই আওয়াজের তীক্ষ্ণতা আমি সহ্য করতে পারছি না। এই সমস্ত বিষয় আমার পার্সোনাল এবং প্রফেশনাল জায়গা নষ্ট করে দিয়েছে। প্রকাশের কথা শুনে রবার্ট জিজ্ঞাসা করে যে এর আগে কি তোমার সাথে এরকম কোনো ঘটনা ঘটেছে? উত্তরে প্রকাশ জানায় যে আমার সাথে এরকম কোনো ঘটনা ঘটেনি, তবে আমার প্রথম স্ত্রীর সাথে এইরকম ধরনের ঘটনা ঘটেছে। এই জায়গায় আমরা জানতে পারি যে এর আগেও প্রকাশের আরও একবার বিয়ে হয়েছিল, অর্থাৎ দিয়া প্রকাশের দ্বিতীয় স্ত্রী। এইভাবে প্রকাশ তার প্রথম স্ত্রীর জীবনে ঘটা সেই ঘটনার কথা বলতে শুরু করে। মুভির কাহিনী এবার কিছু বছর পূর্বে শিফট হয়ে যায়। আমরা দেখি প্রকাশ দিয়ার কোম্পানিতেই কাজ করত এবং প্রকাশ ভীষণ অ্যাক্টিভ একজন এমপ্লয়ি ছিল। তাকে দেওয়া সমস্ত প্রজেক্ট সে সময়ের মধ্যেই শেষ করে সাবমিট করে দিত, সেই সঙ্গে সে বাকি এমপ্লয়ীদেরও সাহায্য করত। এবার একদিন প্রকাশ তার ফাইল কমপ্লিট করে দিয়ার কেবিনে যায় এবং জানায় যে ম্যাম, আমার প্রজেক্ট কমপ্লিট হয়ে গেছে। তখনই দিয়া প্রকাশকে জড়িয়ে ধরে তার সাথে রোম্যান্স করতে শুরু করে। প্রকাশকে বলে যে তুমি আমাকে ম্যাম বলা কবে বন্ধ করবে, আর কবেই বা তোমার মায়ের কাছে আমাদের বিয়ের বিষয়ে জানাবে। আমরা বুঝতে পারি প্রকাশ এবং দিয়া একটি রিলেশনশিপে আছে। বাড়ি এসে প্রকাশ তার মাকে দিয়ার বিষয়ে জানাতেই যাচ্ছিল, কিন্তু প্রকাশ দেখে যে তার মা খুব উদাস হয়ে বসে আছে। প্রকাশ তার মায়ের উদাসীর কারণ জানতে চাইলে মা জানায় যে আমার বাবার বাড়ির কথা খুব মনে পড়ে, একবার কি তুমি আমাকে আমার বাবার গ্রামে নিয়ে যেতে পারো? মাকে ব্যাকুল দেখে প্রকাশ মায়ের কথায় রাজি হয়ে যায়। প্রকাশ তার বন্ধুদের এটাও জানায় যে এই ট্রিপ চলাকালীনই আমি মাকে দিয়ার কথা জানিয়ে দেব। এরপরে প্রকাশ এবং তার মা তাদের গ্রামে যায়, যেখানে প্রকাশের মায়ের মামা প্রকাশ এবং তার মাকে দেখে খুব খুশি হয়ে যায়। কথায় কথায় প্রকাশের মামা বলে যে তোমার দূর সম্পর্কের ভাইয়ের মেয়ে আমার কাছেই থাকে, ওর নাম নীলা। তখনই নীলা তাদের জন্য জলখাবার নিয়ে আসে। নীলা যেমন ছিল সুন্দরী তেমনই ছিল গুণবতী। নীলাকে দেখে প্রকাশের মায়ের খুব পছন্দ হয়ে যায়। আসলে প্রকাশের মা বাড়ির অমতে গিয়ে প্রকাশের বাবার সাথে পালিয়ে গিয়ে বিয়ে করেছিল, যে কারণে এই গ্রামবাসীরা প্রকাশের মাকে পছন্দ করতো না। কিছু সময় পূর্বেই প্রকাশের বাবার মৃত্যু হয়ে যায়, সেই সঙ্গে নীলার বাবারও মৃত্যু হয়। প্রকাশের মা গ্রামে তার পুরনো সম্মান ফিরে পাওয়ার জন্য পূজারীর সাথে আলোচনা করে এবং প্রকাশের কাছে এসে বলে যে আমি নীলার সাথে তোমার বিয়ে দিতে চাই। এই কথা শুনে প্রকাশ খুব রেগে যায়, আর প্রকাশ বলে সে কোনোভাবেই এই বিয়েতে রাজি না। এইভাবে কোনো অজানা মেয়েকে বিয়ে করা তার পক্ষে সম্ভব নয়। প্রকাশের মা প্রকাশকে বোঝায় যে নীলা তোমার মতোই অনাথ, তাছাড়া এই বিয়ের সঙ্গে আমার সম্মানও জড়িয়ে আছে। তুমি যদি এই বিয়ে না করো তাহলে আমি নিজেকে শেষ করে দেব। মায়ের এমন কথা শুনে প্রকাশ বাধ্য হয়ে নীলার সাথে বিয়েতে রাজি হয়। অবশেষে গ্রামে নীলার সাথে প্রকাশের বিয়ে অনেক ধুমধাম করে সম্পন্ন হয়। বিয়ের পর প্রকাশের মামা নীলাকে প্রকাশের পরিবারের হাতে তুলে দিয়ে বলে যে এবার থেকে আমার দায়িত্ব শেষ এবং নীলার সম্পূর্ণ দায়িত্ব তোমাদের। আর সেই সঙ্গে প্রকাশের মাকে এটাও বলে যে তারা যেন নীলাকে নিজেদের মেয়ের চোখে দেখে। যাই হোক, এবার প্রকাশের মা প্রকাশ এবং নীলাকে নিয়ে শহরে একটি বাংলো বাড়িতে নিয়ে যায়। নতুন বাড়ি দেখে প্রকাশও অবাক হয়ে যায়। প্রকাশের মা জানায় যে এই বাড়ি তোমার বাবার বানানো, আমি চাই যে তোমরা তোমাদের নতুন জীবন এখানেই শুরু করো। এবার গৃহপ্রবেশের সময় নীলা প্রদীপ জ্বালাতে শুরু করলে হঠাৎ সেই প্রদীপ নিভে যায়। প্রকাশের মা বলে হয়তো হাওয়ার জন্য এমনটা হয়েছে। এবার বাড়িতে প্রবেশের মুখেই একটি কালো বিড়াল পেরিয়ে যায়, যে ঘটনা তাদের মনের অন্ধকার আরও বাড়িয়ে দেয়। নীলার শাশুড়ি বলে যে এই বিড়াল এখানেই বাস করে, তাই এত ভয় পাওয়ার কিছু নাই। যাই হোক, নীলা এবং প্রকাশ সাংসারিক জীবনে প্রবেশ করে।
কিন্তু যেহেতু নীলার সঙ্গে প্রকাশের বিয়ে জোরপূর্বক হয়েছিল, তাই প্রকাশ কোনোভাবেই নীলাকে মেনে নিতে পারছিল না আর সর্বদাই তাকে এড়িয়ে যেত। বিয়ের পরই প্রকাশ দিয়াকে অনেকবার ফোন করে, কিন্তু তার ফোন নট রিচেবল আসছিল। প্রকাশের বন্ধুরা জানায় যে প্রকাশের বিয়ের খবরে দিয়াকে ভেঙে দিয়েছে, যে কারণে সে এই শহর ছেড়ে অন্য শহরে জব জয়েন করেছে। প্রকাশের বন্ধুরা তাকে বলে যে দিয়া ধীরে ধীরে মুভ অন করে যাবে, তোমার সাথে একটি নতুন মেয়ের জীবন জড়িয়ে আছে, তাই তুমিও এবার সংসারে মন দাও। এদিকে আমরা দেখি যে নীলা ছিল একটু ভীতু প্রকৃতির মেয়ে। বাড়িতে ঘটা ছোট থেকে ছোট ঘটনায় সে ভীত হয়ে পড়ত। অন্যদিকে একটি অদ্ভুত বিষয় ছিল যে সেই বাড়িতে সবসময় সেই কালো বিড়ালটি ঘুরে বেড়াতো। অন্যদিকে একাকিত্ব নীলাকে আরও বেশি অসহায় করে তোলে, কারণ প্রকাশ নীলার ধারে পাশেও বসতো না। বন্ধুদের বোঝানোর পরে প্রকাশ এবার কিছুটা সহজ সরল হয় এবং পরিস্থিতিরও পরিবর্তন হয়। প্রকাশ ধীরে ধীরে এবার নীলাকে ভালোবেসে ফেলে। নীলার সাথে প্রকাশ সুন্দরভাবে সময় কাটাতে শুরু করে। নীলার জন্মদিন থেকে শুরু করে বিশেষ দিনগুলো প্রকাশ সুন্দরভাবে নিজের হাতে সাজিয়ে তুলত। এইভাবেই একদিন নীলাকে নিয়ে সে রজনীকান্তের সিনেমা দেখতে যায়, কিন্তু টিকিট শেষ হয়ে যাওয়ার কারণে তারা একটি হরর ফিল্ম দেখতে শুরু করে। এবার মুভি দেখতে দেখতে নীলা ভীষণ ভয় পেয়ে যায় আর সে থিয়েটারের মধ্যে চিৎকার করতে শুরু করে। পুরো মুভি দেখতে না পেরে হঠাৎ করে সে সিনেমা হল থেকে বেরিয়ে যায়। ঘরে আসার পরও নীলার ব্রেনে সিনেমার ভয়ঙ্কর দৃশ্যগুলো চলতে শুরু করে আর সে এত ভীত হয়ে যায় যে কারণে তার জ্বর চলে আসে। রাত হতেই নীলা এবং প্রকাশ ঘুমিয়ে পড়ে। এদিকে মধ্যরাতে হঠাৎ করে কিছু ভয়ঙ্কর আওয়াজ নীলার কানে ভেসে আসে। আওয়াজ কিছুটা মাছি ভনভন করার শব্দের মতো ছিল। নীলা প্রকাশকে ঘুম থেকে তুলে এই বিষয়টি জানায়, কিন্তু প্রকাশ কোনো আওয়াজ শুনতে পায় না। এদিকে হলে যেতেই তাদের সামনেই টিভি অন হয়ে যায় এবং তাতে হরর মুভি চলতে শুরু করে। প্রকাশ নীলাকে বোঝায় যে হয়তো তুমি টিভি অফ করতেই ভুলে গিয়েছিলে। এবার সেই দিন থেকেই নীলার সাথে কিছু না কিছু ভুতুড়ে ঘটনা ঘটতে শুরু করে আর সেই তীক্ষ্ণ আওয়াজ তার পিছু ছাড়ে না। একদিন নীলার সামনে এক নারী মূর্তির আত্মা চলে আসে। কোনো সময় তার গ্যাসে চাপানো দুধ কালো হয়ে যায়। এই সমস্ত ঘটনা এবার নীলার জীবনকে অতিষ্ঠ করে তুলেছিল। সেই প্রভাব এবার প্রকাশের জীবনেও পড়তে শুরু করে। তো প্রকাশ নীলাকে নিয়ে একটি ডক্টরের কাছে আসে। ডক্টর জানায় যে নীলার কোনো ব্যাধি নেই, বরং হরর মুভি দেখার জন্যই তার এই অবস্থা। নীলার ইমাজিনেশন নীলার ভীতির কারণ। ডক্টর নীলার জন্য কিছু ওষুধ লিখে দেয়। এবার কিছুদিন পর এক মধ্যরাতে অফিস থেকে প্রকাশের ফোন আসে এবং আর্জেন্ট মিটিংয়ের জন্য তাকে অফিসে ডাকে। প্রকাশ রেডি হয়ে অফিসে যাওয়ার জন্য প্রস্তুতি নিতে থাকে, কিন্তু নীলা তাকে বাধা দেয়। প্রকাশ বলে যে আর্জেন্ট দরকার না থাকলে আমি কখনোই তোমাকে ছেড়ে যেতাম না, তুমি নিশ্চিন্তে ঘুমাও, কাজ শেষ হতেই আমি চলে আসব। এইভাবেই সে নীলাকে বুঝিয়ে প্রকাশ নীলাকে একা রেখে অফিসে চলে যায়। এত বড় বাড়িতে সম্পূর্ণভাবে নীলা একা হয়ে যায় এবং ভয় তাকে গ্রাস করতে শুরু করে। এবার ফাঁকা বাড়িতে নীলা সেই তীক্ষ্ণ আওয়াজ আবারও শুনতে পায় এবং শব্দের তীব্রতা এবার বাড়তে শুরু করে। হঠাৎই টিভিতে হরর মুভি চালু হয়ে যায়। এইসবের মধ্যেই নীলার কানে একটা জোরালো কণ্ঠ ভেসে আসে, যেখানে সেই কণ্ঠ নীলাকে বলে যে তুমি নিজেই নিজেকে হত্যা করো, তুমি মরে যাও। তো নীলা আতঙ্কে টেবিল থেকে চাকু তুলে নিয়ে আত্মহত্যা করে নেয়। কিছু সময় পরে ঘটনাস্থলে পুলিশ আসে এবং তদন্ত শুরু হয়। তদন্ত শেষে পুলিশ প্রকাশ এবং তার মাকে জানায় যে নীলা মানসিকভাবে অসুস্থ ছিল, যে কারণে সে নিজেই আত্মহত্যা করেছে। এই সমস্ত ঘটনার পরে প্রকাশ খুব ভেঙে যায় এবং ডিপ্রেশনে চলে যায়। প্রকাশের মা প্রকাশকে বলে যে তোমাকে আর এত বড় বাড়িতে একা থাকতে হবে না, তুমি আমার সাথে ওই বাড়িতেই চলো। কিন্তু প্রকাশ বলে যে এই বাড়ি জুড়ে নীলার স্মৃতি আছে, এই বাড়ি ছেড়ে আমি কোথাও যাব না। কিছুদিন পরে প্রকাশের বন্ধুরা প্রকাশের মায়ের সাথে দেখা করতে আসে এবং তারা দিয়ার বিষয়ে সমস্ত কথা তার মাকে জানায়। তারা জানায় যে বিয়ের আগে দিয়া এবং প্রকাশের একটি সুন্দর সম্পর্ক ছিল এবং তারা একে অপরকে ভালোবাসত। শুধুমাত্র আপনার খুশির জন্যই সে নীলাকে বিয়ে করেছিল। যাই হোক, দিয়া কিন্তু এখনও প্রকাশকে ভালোবাসে এবং প্রকাশের অপেক্ষায় আছে। যদি দিয়ার সাথে প্রকাশের বিয়ে দেওয়া যায়, তাহলে আশা করা যেতে পারে যে প্রকাশ এই ডিপ্রেশন থেকে বেরিয়ে আসবে।
এবার এই সমস্ত কথা প্রকাশকে জানানো হলে প্রকাশ বলে যে আমার অতীত জেনেও দিয়া আমাকে কেন বিয়ে করতে চাইবে। তখনই সেখানে দিয়া আসে এবং প্রকাশকে বলে যে যখন তোমার বিয়ে হয়েছিল আমি ঠিক করেছিলাম তোমাদের মাঝে আমি কোনোদিনও আসবো না, আর সেই কারণেই আমি আমার ফোন নাম্বার চেঞ্জ করে এই শহর ছেড়ে দিয়েছিলাম। কিছুদিন পূর্বে আমি নীলার মৃত্যুর খবর পাই। সম্পূর্ণ ঘটনায় তোমার কোনো দোষ নেই, আর তাছাড়া আমি এখনও তোমাকেই ভালোবাসি। তো তারপরে দিয়ার সাথে প্রকাশের বিয়ের অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। মুভির দৃশ্য এবার বর্তমানে ফিরে আসে, যেখানে প্রকাশ রবার্টকে সমস্ত বিষয়টি খুলে বলছিল। রবার্ট বলে যে আমি একবার আপনার পুরো বাড়ি ঘুরে দেখতে চাই, তারপরেই আমি বলতে পারবো যে আপনার বাড়িতে কার আত্মা আছে। পরের দিনই রবার্ট তার সঙ্গীদের নিয়ে প্রকাশের বাড়িতে এসে সমস্ত বাড়ি ঘুরে দেখে। ইনভেস্টিগেশন শেষে প্রকাশকে জানায় যে তোমার বাড়িতে কোনো নেগেটিভ এনার্জি বর্তমান নেই, তাও তোমার সুরক্ষার জন্য আমি তোমার হাতে এই তাবিজ বেঁধে দিচ্ছি। তো রবার্ট প্রকাশের হাতে তাবিজ বেঁধে সেখান থেকে চলে যায়। এবার দিয়া প্রকাশের কাছে ফিরে আসে এবং হ্যাপিলি ম্যারিড লাইফ এনজয় করতে শুরু করে। এবার এইভাবেই দিন কাটতে শুরু করে। আর একদিন মধ্যরাতে অফিস থেকে দিয়ার কাছে আর্জেন্ট মিটিংয়ের জন্য কল আসে। দিয়া রেডি হয়ে অফিসের উদ্দেশ্যে রওনা দেয়। প্রকাশ দিয়াকে বারবার বারণ করে যে যেন তাকে একা ছেড়ে দিয়া না যায়, কিন্তু দিয়া বলে তুমি ছোট বাচ্চা তো নও, চুপচাপ শান্ত হয়ে ঘুমিয়ে পড়ো, আমার কাজ শেষ হলেই আমি তোমার কাছে ফিরে আসব। পুরো বাড়িতে এবার প্রকাশ একা থেকে যায়। প্রকাশ এই কারণেই বাড়িতে থাকতে ভয় পেত, কারণ একা থাকলেই তার সাথে বিভিন্ন প্যারানর্মাল ইনসিডেন্ট ঘটত। আমরা দেখি যে প্রকাশ এবার সে ফ্রিকোয়েন্সির শব্দ শুনতে পায়, আর বাধ্য হয়ে সে রবার্টের শরণাপন্ন হয়। প্রকাশ রবার্টকে জানায় যে তার সাথে আবারও একই ঘটনা ঘটছে। রবার্ট প্রকাশকে বলে যে তুমি যতক্ষণ না সত্যি বলবে ওই আত্মা তোমার পিছু ছাড়বে না, তুমি তোমার স্ত্রীর সত্যি ঘটনা খুলে বলো। প্রকাশ বাধ্য হয়ে এবার কাহিনী বলতে শুরু করে, আর এই জায়গায় মুভির কাহিনী অন্য রূপ নেয়। আমরা দেখি যে প্রকাশ অনেক উচ্চ আকাঙ্ক্ষী একজন ছেলে ছিল। সে যে কোম্পানিতে জব করত সেই কোম্পানির হেড হওয়ার লক্ষ্য নিয়েই সেই কোম্পানিতে সে লেগেছিল। একসময়ে দিয়া প্রকাশের প্রেমে পড়ে যায়। প্রকাশ খুব ভালোভাবেই জানতো যে সেই অফিসের এমডির মেয়ে দিয়া তার প্রেমে পড়ে গেলে এবং তার সাথে কোনোভাবে বিয়ে হয়ে গেলেই সে সেই কোম্পানির ভবিষ্যৎ মালিক হবে, কিন্তু ভাগ্যের পরিহাসে তার বিয়ে নীলার সাথে হয়ে যায়। বিয়ের পরে প্রকাশ নীলার সাথে ভালোবাসার অভিনয় শুরু করে। সে জানতো যে নীলা খুব ভীতু প্রকৃতির মেয়ে। নীলার মানসিক স্থিতি নষ্ট করার জন্যই প্রকাশ নীলাকে নিয়ে একটি হরর মুভি দেখতে যায়, আর বাড়িতে এমন কিছু সেটিং করে রাখে যেটাতে প্রকাশের অনুপস্থিতিতে নীলা ভয় পেতে শুরু করে। অর্থাৎ টিভিতে হঠাৎ করে হরর মুভি শুরু হওয়া, হাই ফ্রিকোয়েন্সির আওয়াজ, দুধ কালো হয়ে যাওয়া এবং প্রজেক্টরের মাধ্যমে নীলাকে ভূত দেখানো সবকিছুই প্রকাশের ইশারাতেই হয়ে আসছিল। আর এইভাবেই প্রকাশ সেই ডাক্তারের দেওয়া ওষুধও চেঞ্জ করে দেয়, যে কারণে নীলার মানসিক স্থিতি পুরোপুরি নষ্ট হয়ে যায়, আর ফাইনালি সে আত্মহত্যা করতে বাধ্য হয়। সমস্ত সত্যি জানার পরে রবার্ট প্রকাশকে অপমান করতে শুরু করে। রবার্ট বলে যে প্রকাশ, তুমি জেনে শুনে এতটা সহজ সরল মেয়েকে কিভাবে আত্মহত্যার পথ বেছে নিতে সাহায্য করেছো? তুমি নিজের সুবিধার জন্য দুটি মানুষের জীবন কেড়ে নিয়েছো। অর্থাৎ নীলা সেই সময় অন্তঃসত্ত্বা ছিল, এই কারণে নীলা এবং তার ছেলে আত্মা হয়ে তোমাকে মারার জন্য উঠে পড়ে লেগেছে। রবার্ট বলে তোমার মতো জঘন্য খুনিকে আমি কোনোভাবেই সাহায্য করব না, তুমি আমার বাড়ি থেকে বেরিয়ে যাও। রবার্ট প্রকাশকে বাড়ি থেকে বের করে দেয়। বাড়ি আসার পরে প্রকাশের সাথে সেই একই ঘটনা ঘটতে শুরু করে। নীলার আত্মা প্রকাশকে মারার চেষ্টা শুরু করে, আর চারিদিক থেকে ভয়ঙ্কর আওয়াজও ভেসে আসে। আর সেই আত্মা প্রকাশকে এবার নিজেকে শেষ করার কথা বলে। আর অবশেষে প্রকাশ সেই মানসিক অত্যাচার সহ্য করতে না পেরে একটি চাকু নিয়ে হাতের শিরা কেটে ফেলে। এরপরে মুভির কাহিনী কয়েক মাস পরে শিফট হয়। আমরা প্রকাশকে একটা মেন্টাল হসপিটালে দেখতে পাই। আসলে রবার্ট সেই রাতে প্রকাশকে বাঁচিয়ে নিয়েছিল। রবার্ট প্রকাশের মায়ের কাছে এসে সমস্ত সত্য ঘটনা তুলে ধরে, আর এটাও জানায় যে নীলা এবং তার গর্ভস্থ সন্তানের মৃত্যুর জন্য প্রকাশ দায়ী। সমস্ত ঘটনা শুনে প্রকাশের মা আত্মগ্লানিতে ভেঙে পড়েন। এই পর্যায়ে আমরা এটাও জানতে পারি যে সেই বাড়িতে নীলার আত্মা কোনো দিন ছিল না। আসলে নির্দোষ নীলা এবং তার সন্তানকে মেরে ফেলার জন্য প্রকাশ খুব গিল্টি ফিল করত। সেই অনুশোচনায় প্রকাশের মনে ভয়ের সৃষ্টি করেছিল। সব কিছুই ছিল প্রকাশের ইমাজিনেশন। রবার্ট প্রকাশের হাতে যে লকেট বেঁধেছিল আসলে সেটা ছিল একটা ক্যামেরা, আর সেখান থেকেই তিনি এই সমস্ত কথা জানতে পারেন।
মুভির কাহিনী এবার কিছুদিন পরে দেখানো হয়, যেখানে তিনজন বন্ধু সেই বাংলো বাড়ির কাছে এসে এই বাড়িতে ঘটে যাওয়া ইনসিডেন্টের বিষয়ে গল্প করতে শুরু করে। একসময়ে সেই তিনজনের মধ্যে একজন সেই বাড়িতে ঢুকে যায়, আর এই ব্যক্তি ছিল সেই ব্যক্তি যাকে মুভির শুরুতে আমরা দেখেছিলাম, যে ভয়ঙ্কর কিছু আওয়াজ শুনেই সেই স্থানে মারা যায়। এই রহস্যজনক দৃশ্য দেখিয়ে এই মুভির কাহিনী এখানেই শেষ হয়ে যায়। তো বন্ধুরা, তোমাদের কি মনে হয় ওই বাড়ি কি সত্যিই হন্টেড ছিল? তোমাদের মতামত আমাকে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিও, আর অবশ্যই এটাও জানিও আজকের মুভির কাহিনী তোমাদের কেমন লেগেছে। আবার পরের দিন আসছি ইউনিক কোনো মুভির কাহিনী নিয়ে। টিল দেন, টেক কেয়ার, বাই বাই।